সালটা 1940 1941। এই সময়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সেই কিংবদন্তি নায়ক, সেই অগ্নিবীর নেতাজি সুভাষচন্দ্র বসু একেবারে স্বাধীনতা পাবার আশায় উতলা হয়ে পড়েছিলেন। সারা ভারতবাসীকে উদ্বুদ্ধ করবার জন্য তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সেই সময় খুব জোরালো বক্তৃতা রাখতেন, ভাষণ দিতেন, এবং তার এই ভাষণ শুনে ব্রিটিশদের মনেও রীতিমতো ভয় ধরে যায় এবং অবশেষে আর কোনো রিস্ক না নিয়ে ব্রিটিশ সরকার নেতাজিকে গ্রেপ্তার করে। যদিও গ্রেপ্তারির পর 1941 সালে তাকে জেল থেকে মুক্তি দিতে তারা বাধ্য হয়। এরপর সুভাষচন্দ্র বসু রাশিয়া, ইতালি এবং বেশ কয়েকটি দেশ পাড়ি দিয়ে অবশেষে জার্মানিতে পৌঁছান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কাল জার্মানিতে আসার মুখ্য উদ্দেশ্য ছিল হিটলারের সঙ্গে দেখা করা এবং হিটলারের সঙ্গে একটা সমঝোতা করা। আর সেই কারণে জার্মানির মাটিতে পা রেখেই একদিন সুভাষচন্দ্র বসু সোজা হিটলারের অফিসে পৌঁছলেন। সুভাষের সঙ্গে দেখা করার জন্য হিটলার আসেন। হিটলার আসবার সঙ্গে সঙ্গে তার অফিসের সমস্ত লোকজন উঠে দাঁড়িয়ে তাকে স্যালুট মারতে থাকে, হিটলার আসছে বলে কথা। কিন্তু সুভাষচন্দ্র বসু কোনো রকম উঠে না দাঁড়িয়েই তিনি সোজা অফিসেই বসে থাকেন। হিটলার অফিস থেকে বেরিয়ে যান, কিন্তু সুভাষচন্দ্র বসু বসেই ছিলেন। পরবর্তীতে জানা যায় ইনি প্রকৃত হিটলার ছিলেন না। হিটলার সুভাষ বোসকে পরীক্ষা করতে ছদ্মবেশী এক হিটলারকে পাঠিয়েছিলেন, যিনি হুবহু হিটলারের মতন দেখতে। এরপর আসেন আসল হিটলার। আবার সবাই হিটলারকে দেখে স্যালুট করতে থাকে, ব্যস্ত হয়ে ওঠে। কিন্তু এবারও সুভাষচন্দ্র বোস উঠে দাঁড়াননি বা হিটলারকে কোনো রকম অভিবাদন জানাননি। তিনি সোজা হয়ে অফিসের চেয়ারেই বসে থাকেন, কারণ এবারও তিনি বুঝতে পেরে গেছিলেন যে ইনি প্রকৃত হিটলার নন। অবশেষে এই নাটকের অবসান ঘটিয়ে একদম সত্যিকারের আসল হিটলার অফিসে প্রবেশ করলেন। সত্যিকারের হিটলারকে চিনতে পেরে সুভাষচন্দ্র বসু দাঁড়িয়ে তার সঙ্গে হ্যান্ডশেক করলেন, তাকে অভিবাদন জানালেন। সুভাষচন্দ্র বসুর এই বিচক্ষণতা দেখে হিটলার অবাক হয়ে গেলেন। পরে তিনি সুভাষচন্দ্র বসুকে জিজ্ঞাসা করলেন যে, আপনি কি করে বুঝলেন যে যারা আমার আগে হিটলার সেজে এসেছিল তারা সত্যিকারের হিটলার নয়? সুভাষচন্দ্র বসু হিটলারকে জবাব দিয়েছিলেন, যেমন করে স্বর্ণকাররা আসল বা নকল সোনাকে চিনতে পারে। সুভাষচন্দ্র বসুর এই বিচক্ষণতায় হিটলার মুগ্ধ হন এবং সুভাষচন্দ্র বসুকে প্রশ্ন করেন যে, আপনি কেন আমার কাছে এসেছেন আর আপনি কি চান আমার কাছ থেকে? সুভাষচন্দ্র বসু অ্যাডলফ হিটলারকে জানান, ইংল্যান্ড আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের দেশ থেকে 3 লক্ষ সৈনিক নিয়ে এসেছে, আর বর্তমানে সেই 3 লক্ষ সৈনিককে আপনি বন্দি করে রেখেছেন। আমি চাইছি আপনি এই 3 লক্ষ সৈনিককে আমার হাতে হ্যান্ডওভার করুন, আমি তাদের আপনার হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াবো। হিটলার তখন সুভাষচন্দ্রকে বলেন, আপনার মাথা ঠিক আছে তো? আপনার দেশ থেকে 3 লক্ষ সৈনিক আমাকে মারতে এসেছে, আর আপনি এখন বলছেন এই 3 লক্ষ সেনাকে নিয়ে গিয়ে যারা আমাকে মারতে পাঠিয়েছে তাদেরকে মারতে পাঠাবেন? এটা কি করে সম্ভব? সুভাষচন্দ্র বসু বললেন, আপনি আমার হাতে 3 লক্ষ সৈনিককে হ্যান্ডওভার করুন, আমি কথা দিচ্ছি আমি আপনার হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে এদেরকে যুদ্ধে নামাবো। ইংরেজরা এই 3 লক্ষ সৈনিকদের ব্রেন ওয়াশ করে তাদের মগজ থেকে দেশভক্তি, দেশপ্রেম এই ভাবনাটাকেই উধাও করে দিয়েছে। তাই তারা তাদের কথা শুনে আপনার বিরুদ্ধে লড়তে এসেছে। আপনি আমাকে একটা সুযোগ দিন। কিন্তু হিটলার তো মানবার পাত্র নন, তাই তো তিনি হিটলার। সারা বিশ্বে যিনি সেই ভয়ঙ্করতার জন্য পরিচিত, সেই হিটলার কিছুতেই রাজি হচ্ছিলেন না। বদ্ধ হলঘরের মধ্যে মানুষকে ঢুকিয়ে তার ভেতরে বিষাক্ত গ্যাস ছেড়ে দিতেন, আর বাইরে থেকে কাচের জানলা দিয়ে মানুষের মরণ যন্ত্রণার আনন্দ তিনি উপভোগ করতেন। আর এমনই একটা ফন্দি কিন্তু ভারতীয় সৈনিকদের নিয়ে তিনি এঁটেছিলেন। আর সুভাষচন্দ্র বোস কিন্তু এই বিষয়টা আগাম টের পেয়ে গিয়েছিলেন। যখন হিটলার সুভাষচন্দ্র বোসের প্রস্তাব মানতে রাজি হচ্ছিলেন না, তখন সুভাষচন্দ্র বোস হিটলারকে অনুরোধের সুরে বললেন, আপনি এই সৈনিকদের মেরে কি করবেন? আপনি এক কাজ করুন, এই 3 লাখ সৈনিককে আমার হাতে হ্যান্ডওভার করুন, আমি এদেরকে আমার নিজের দেশে নিয়ে যাব, আর এদের দিয়ে আমি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করাবো। আপনার বিরুদ্ধে লড়াবার জন্য ইংল্যান্ড ভারতীয় সৈনিকদের ব্রেন এমনভাবে ওয়াশ করে দিয়েছিল, তারা কিছুতেই তার কথা শুনতে চাইছিল না। অবশেষে হিটলার সুভাষ বোসের প্রস্তাবে সম্মতি জানিয়ে 3 লক্ষ সৈনিককে নেতাজির হাতে তুলে দেন। কিন্তু প্রথমে এই সৈনিকরা সুভাষচন্দ্র বোসের বিরুদ্ধে
চলে যায়। তারা সুভাষচন্দ্র বোসের কথা শুনতে চাইছিল না। আর এই 3 লক্ষ সৈনিক আমাদের সুভাষচন্দ্র বসুর বিপক্ষ হয়ে যাবার প্রধান 3টি কারণ ছিল। প্রথমত, ইংল্যান্ডরা এই 3 লক্ষ সৈনিককে ভীষণভাবে তাদের ব্রেন ওয়াশ করে, তাদের ভেতর থেকে দেশপ্রেম বা দেশভক্তি একদম গায়েব করে দেয়। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে যে ইংল্যান্ড এই 3 লক্ষ সৈনিককে বেশ ভালো অঙ্কের বেতন দিতেন, যার লোভে এই 3 লক্ষ সৈনিক ইংল্যান্ডের কথায় উঠত বসত। কিন্তু অনেক চেষ্টার পর সুভাষচন্দ্র বসু অবশেষে সক্ষম হন সেই 3 লক্ষ সৈনিককে তার কথা শোনাতে। তিনি নিজের দেশের জন্য দেশপ্রেমে তাদেরকে চূড়ান্তভাবে উদ্বুদ্ধ করেন, মোটিভেট করেন। তিনি বলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর এই একটি স্লোগান সেদিন শুধু সেই 3 লক্ষ সৈনিকই শুধু নয়, সারা ভারতের সৈনিক এবং জনগণের মধ্যেও এক উথাল পাথাল শুরু করে দিয়েছিলেন। সুভাষচন্দ্র বসুর সেই হার হিম করা ভাষণে উদ্বুদ্ধ হয়ে সেই 3 লক্ষ সৈনিক অবশেষে সুভাষচন্দ্র বসু কথা শোনেন। এরপর সুভাষচন্দ্র বসু সেই 3 লক্ষ সৈনিক নিয়ে বর্তমানে মিয়ানমারের পাড়ি দেবার উদ্দেশ্যে রণনীতি তৈরি করেছিলেন। নমস্কার বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন। যে মানুষটি না থাকলে ভারতবর্ষ কোনোদিন স্বাধীন হতো কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কিন্তু তার মৃত্যুও তেমনি সন্দেহজনক। তার মৃত্যু দিবস আজও আমাদের কাছে রহস্য। আসলে তিনি অমর। সুভাষচন্দ্র বসুর কখনোই মৃত্যু হতে পারে না। তিনি জীবিত আছেন এবং থাকবেন আমাদের এই 140 কোটি ভারতীয়দের মনে, প্রাণে, হৃদয়ে। তাকে জানাই তার আজ 129তম জন্মদিনে শত শত কোটি, সহস্র কোটি প্রণাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।